সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে পড়াবো স্নাতক সম্মান বাংলা তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের পাঠ্য ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য এই কোর্সটি। আর এই কোর্স থেকে আজকে আমি যে অংশটি পড়াবো সেটি হলো লোকসাহিত্যের বিভিন্ন ধারার পরিচয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভিডিওর যে চিত্রটি সেই দিকে একটু খেয়াল করো। আমরা দেখতে পাচ্ছি একটি আবহমান গ্রাম বাংলার ব্যস্ততম দিনের ছবি। সেখানে কৃষক ধান কাটছে, গাঁয়ের বধূরা কলসি কাঁখে জল আনতে যাচ্ছে, তার অন্য পাশে সেই বধূরা কেউ ধান বানছে, নদীতে পাল তুলে নৌকা যাচ্ছে, আর তার মাঝখানে এক উদাসী বাউল একতারা হাতে আনমনে গান গেয়ে যাচ্ছে। এই যে পারিপার্শ্বিকতা, এই পারিপার্শ্বিকতার মাঝেই মূলত জন্ম হয়েছে আমাদের লোকসাহিত্যের জগৎ। এই চিত্রটি হয়তো দিন শেষে একটু পরিবর্তন হয়ে যাবে। দিন শেষে যখন সমস্ত ব্যস্ততা শেষ হয়ে যাবে, তখন এই মানুষগুলি হয়তো দল বেঁধে উঠোনে বসবে, তারা সেখানে আসর বসাবে, কবি গান কিংবা কোনো রূপকথার গল্প তারা সেখানে শুনবে বিভোর হয়ে। এই হলো আমাদের লোক সাহিত্যের জগৎ, এবং এইভাবেই এগিয়ে চলেছে এই গ্রামীণ যে জনগোষ্ঠী বা লোকগোষ্ঠী, তাদের হাত ধরে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় লোকসাহিত্যের ধারা। এই লোকসাহিত্যের ধারাকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো লোককথা, যেখানে আমরা যে গল্প কথা আছে, যেগুলি গদ্যে সৃষ্টি হয়েছে সেগুলি এখানে আলোচনা করব। তারপর হলো লোককবিতা, এই যেখানে যে আমাদের যে ছন্দে ছন্দে বিন্যস্ত কবিতাগুলি আছে, যেমন ধাঁধা, ছড়া, প্রবাদ, প্রবচন, গাথা, এই যে গ্রামীণ জীবনে প্রচলিত এই কবিতা, সেইগুলি এখানে আলোচিত হবে। আর তারপরে যে আমাদের এই যে লোকজীবনে সৃষ্টি হয়েছে অসংখ্য গান, সেই গানগুলি স্থান পাবে, লোকগানের এই পর্বে স্থান পাবে। তো আমাদের শুরুতেই আমরা আলোচনা করব লোককথা বিষয়ে। লোককথাকে ইংরেজিতে বলা হয় ফোকটেল। তোমরা একটু ইংরেজি প্রতিশব্দগুলি সবগুলি বিষয়েরই একটু এইগুলি মনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষাতে প্রায় সময়ই এইগুলিকে জানতে চাওয়া হয় যে ফোকটেলের বাংলা কি কিংবা লোককথার ইংরেজি প্রতিশব্দ কি। এই হলো আচ্ছা, এই যে লোককথা, এই লোককথা দেখতে আসলে কেমন? চলো আমরা একটু একটু দেখে একটু একটু অভিজ্ঞতা নিই। একসময় আমরা শুনতাম এরকম গল্প যে এক যে ছিল রাজা, রাজার ৭ রানী, বড় রানী, মেজ রানী, সেজ রানী, নরানী, কনে রানী, দু রানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। আহ, এই যে কাহিনী, এইভাবে কাহিনী আস্তে আস্তে এগিয়ে চলে, আর অবাক বিস্ময়ে শিশুমন সেই গল্পের মাঝে হারিয়ে যায়। এইগুলি হলো আমাদের লোককথার জগৎ। আর এই যে তোমাদেরকে শোনালাম, এই অংশটুকু তোমাদের এই পাঠ্য ঠাকুরমার ঝুলির কলাবতী রাজকন্যা গল্প থেকে নেওয়া হয়েছে। বাকি সবটুকু গল্প তোমরা তোমাদের টেক্সট থেকে পড়ে নিও। এখন আমরা এই লোককথা সম্পর্কে আরেকটু বেশি করে জানি। লোককথার প্রধান বৈশিষ্ট্য হলো এগুলি গদ্য রীতিতে কাহিনী বর্ণনা করা হয়, এটা একটা উল্লেখযোগ্য বিষয়। আর এবং এগুলি কিভাবে সৃষ্টি হয়? আমাদের লোকসমাজের মানুষ, সহজ সরল সাধারণ মানুষ, তারা প্রচুর কথা বলে। তারা প্রয়োজনীয় কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, এবং কথা বলতে গিয়ে তারা তিলকে তাল করে, যা নয় তাই বলে, যা কল্পনা করে তাও সে মুখে মুখে কথা বলে সে পরিপূর্ণ করতে চায়। এই যে নিষ্পাপ এই কল্পনার জগৎ, এই কল্পনার জগতের উপরেই সৃষ্টি, মানে এই কল্পনা জগতের উপর ভর করেই সৃষ্টি হয়েছে আমাদের লোকসাহিত্যের কথার জগৎ। আর এই লোকসমাজের মানুষ, সে যা কল্পনা করেছে, সে যা স্বপ্ন দেখেছে, সে এই গল্পের মধ্য দিয়ে সে তার সেই স্বপ্নগুলিকে পরিপূর্ণতা দিতে চেষ্টা করেছে। আহ, আমাদের এই যে লোককথার জগৎ, এখানে বিভিন্ন রকমের গল্প আছে, এক এক বিষয়ে
রূপকে কেন্দ্র করে এক এক রকম গল্পের সৃষ্টি হয়েছে। তো আমরা এই লোককথার জগৎকে আমরা অনেকগুলি অংশে ভাগ করতে পারি। তো এই ভাগগুলি সম্পূর্ণই আপেক্ষিক। এটা কোনো সুনির্দিষ্ট শ্রেণী বিভাগ নয়। এটা অনেকটা আমার মতোই করে করা। তো এখানে আমরা কি কি পাই? রূপকথা, উপকথা, নীতিকথা, ইতিকথা, পুরাকথা, ব্রতকথা, বীরকথা, স্থানিক কথা, আরও আছে রঙ্গকথা, কিংবদন্তি। তো এই যে আমরা এরকম প্রায় 10টি কাহিনী আমরা পাই এই 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 লোককথার জগতে। তো আমরা আস্তে আস্তে একটি একটি ধরে আমরা বোঝার চেষ্টা করব। আহ, তো আমাদের প্রথমেই আমরা পেয়েছি রূপকথা। তো রূপকথা আমাদের লোককথার জগতে সবচেয়ে বেশি পরিচিত এবং আলোচিত, যে বিশেষ করে শিশু রাজ্যে এই রূপকথার কোনো জুড়ি নেই। তো এই রূপকথাকে ইংরেজিতে বলা হয় ফেইরি টেল। এই যে এই যে ফেইরি টেল, ফেইরি শব্দটা অর্থ হলো পরী, অর্থাৎ এইসব কাহিনীর মধ্যে পরী থাকতো। আর কিন্তু আমাদের এই যে বাংলার লোকসমাজের মানুষ, তারা তাদের চাহিদার শেষ নেই, তাদের যে কল্পনার জগৎ অনেক বিস্তৃত। তো তারা তাদের এই গল্পের মধ্যে, রূপকথার মধ্যে শুধু একটি পরীকে নিয়েই তারা মানে তৃপ্ত হয়নি। সেই কাহিনীর মধ্যে তারা পরী এনেছে, পরীর সঙ্গে সঙ্গে তারা আবার এরকম অসংখ্য চরিত্র এনেছে। সেখানে পরীর পাশাপাশি পরী দেখতে সুন্দর, তার বিকল্পে দেখতে একেবারে কুৎসিত ভূত এনেছে, রাক্ষস এনেছে, কুক্ষস এনেছে। এরকম করে করে আমাদের রূপকথার জগৎ হয়ে গেছে এক বিরাট বিস্তৃত এক জগৎ। তো এবং সেই যে গল্পগুলি, সেইগুলি যদি আমরা আম, সবগুলি সবগুলি যদি আমরা খেয়াল করি, সেখানে আমরা তখন রূপকথার অর্থ কি হবে এটাকে নিয়ে মানে আলোচনা আরো বিস্তৃত হয়। কেউ বলে রূপকথা হলো রূপের কথা। আর তখন মানে জানতে চাওয়া হয় সেই রূপ দেখতে কেমন। তো কেউ কেউ বলে অপরূপ, দেখতে খুব সুন্দর। আহ, আবার কেউ কেউ বলে অপরূপ ঠিক আছে, কিন্তু সেই অর্থাৎ খারাপ অর্থে যে রূপ, সেই রূপ এই কাহিনীতে স্থান পায়। তো দুইটি মিলিয়েই আসলে আমাদের রূপকথার জগৎ। এখানে অপরূপ আছে, অপূর্ব সুন্দর, আবার অপরূপ আছে, দেখতে একেবারেই কুৎসিত। তো এই ওই দুই দুই রূপের যে মিলন, সেই মিলনের সৃষ্টি হয়েছে আমাদের বাঙালি রূপকথা। তো এই যে রূপকথার জগৎটা আমাদের সৃষ্টি হয়েছে, আমরা এই রূপকথার জগতে আমাদের সমস্ত স্বপ্নগুলিকে পূর্ণ করতে চেয়েছি। আমরা যা হয় সেটাকে দেখেছি, যা হয় না সেটাকেও আমরা এখানে হওয়াতে চেয়েছি। অর্থাৎ আমাদের সমস্ত ভাবনাগুলিকে আমরা এই জগতে আমরা পরিপূর্ণতা দিতে চেয়েছি। আমরা এই গল্পগুলি যদি পড়ি রূপকথার, সেখানে দেখব যে বাঁদর পেঁচা মানুষ হয়ে যায়, কলাবতী রাজকন্যায় পড়বে। তারপরে মানুষ ফুল হয়ে যায়, আবার ফুল আবার মানুষ হয়ে যায়, সাত ভাই চম্পা এই কাহিনীতে তোমরা শুনেছো। অনুরূপভাবে রাজপুত্রের ঘোড়া রাজকন্যার কাছে যাবে, রাজকন্যার কাছে পৌঁছতেই হবে। রূপকথার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, শেষ পর্যন্ত মিলনাত্মক হবে। সেই জন্য রাজপুত্রকে রাজকন্যার কাছে পৌঁছতে হবে। তো রাজপুত্রের ঘোড়া তো আর রাজকন্যার প্রাসাদে প্রবেশ করতে পারে না। তখন মানুষের কল্পনায় সেই ঘোড়ায় দুইটি ডানা লেগে যায় পাখির মতন, এবং সেইটি হয়ে যায় পঙ্খিরাজ ঘোড়া। তারপরে দেখা যায় রাজকন্যা ঘুমিয়ে আছে, সোনার কাঠি, রূপার কাঠি, এই দুইটির ছোঁয়াতে দীর্ঘদিনের যে ঘুম রাজকন্যার তা ভেঙে যায়। এই যে অবিশ্বাস্য বা যে ভাবনা, সেই সেই ভাবনাগুলি রূপকথাতে খুব সহজেই স্থান পেয়ে যায়। রূপকথার জগতে অবিশ্বাস্য বলে কিছু নেই। এবং শেষ পর্যন্ত মানুষ, এই লোকসমাজের মানুষ, তারা আসলে তারা মানে দেখতে চায় এর একটা মিলনাত্মক পরিণতি। তা এই হলো রূপকথার জগৎ। আহ, তারপরে আমরা পাবো উপকথা। এই উপকথা দেখতে অনেকটা রূপকথারই মতন, একটু শুধু আলাদা একটি জগৎ হয়েছে এইভাবে যে উপকথায় যে রূপকথার যে পশু পাখিগুলি ছিল, সেই পশু পাখিগুলি যখন
আলাদা করে কাহিনী জন্ম দিয়েছে, সেগুলিকে আমরা বলছি উপকথা। উপকথা হলো পশু পাখির কাহিনী। এটিকে ইংরেজিতে বলা হয় অ্যানিমেল টেল বা পশুদের প্রাণীদের কাহিনী। তো এই রূপকথার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে পশু পাখি এবং মানুষ একসঙ্গে থাকবে, তবে সেখানে মানুষ প্রাধান্য পাবে না, পশু পাখিগুলি প্রাধান্য পাবে। যেমন শিয়ালের গল্প, তারপরে পথিক এবং শিয়াল, কুমিরের বাচ্চা, সেখানে মানুষ নাই। সব হলো মাঝে মাঝে যদি মানুষ কিছু আসেও, যেমন পথিক আসে, কিন্তু পথিক সেখানে গৌণ। সেখানে শিয়াল কিংবা অন্যান্য প্রাণীগুলি সেখানে আমরা দেখেছি গল্পের মধ্যে মুখ্য হয়ে ওঠে। তো এই পশু পাখির যে কাহিনী, পশু পাখির জীবনের কথা আমরা মানব জীবনের কাহিনীকে অনুকরণ করে যখন আমরা গল্প বানাই, সেগুলি হয় উপকথা। আর এগুলির উদ্দেশ্য একেবারেই নির্মল আনন্দরস সৃষ্টি। যেমন পথিক ও বাঘের কাহিনী, তারপরে শিয়াল পণ্ডিতের পাঠশালা এবং কুমিরের বাচ্চা, কুমিরের 7টি বাচ্চা, কিংবা কেউ কেউ বলছে 5টি বাচ্চা ছিল। প্রতিদিন শিয়াল একটি একটি করে বাচ্চা খায়, আর একটি বাচ্চাকে 2বার সে কুমিরকে দেখায়। এভাবে মজার গল্প। যাই হোক, এই হলো উপকথা। তারপরে আমাদের আলোচ্য বিষয় নীতিকথা। এই উপকথা থেকেই সৃষ্টি হয়েছে নীতিকথা। এই উপকথার যে পশু পাখিগুলি, এই গল্পগুলির পরিণামে শুধু হাস্যরস নয়, তার সঙ্গে যদি তারা কোনো না কোনো নীতি বা আদর্শকে প্রচার করতে চায়, তখনই এইগুলিকে বলা হয় নীতিকথা। নীতিকথা ইংরেজিতে বলা হয় ফেবল। তোমরা হয়তো নাম শুনেছ, ইসপস ফেবল নামে কিছু বিদেশি কাহিনী। এইগুলি হলো আমাদের এই মানে আমাদের নীতিকথা। এর মধ্যে পশু পাখি থাকবে, পশু পাখিগুলি আনন্দ দিবে, তবে সব শেষে তারা কোনো না কোনো যে আদর্শ সেটাকে তারা সেখানে প্রচার করবে। তোমরা হয়তো এরকম গল্প শুনেছ, কাক এবং শূন্য পানির কলস, যেখানে পাথর ফেলে ফেলে কাক আস্তে আস্তে পানি পান করতে সক্ষম হয়। আর খরগোশ আর কচ্ছপের যে দৌড়ের কাহিনী তো জানাই আছে। সেখানে গিয়ে আমরা শেষ পর্যন্ত একটা বা একটা নীতি আমরা সেখানে জানতে পারি। সেটা হলো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আর কাক এবং শূন্য কলসি থেকে আমরা একটা নীতিবাক্য শিখি, সেটা হলো ইচ্ছা থাকিলেই উপায় হয়। এই যে কাহিনীর শেষে একটা নীতি কথা প্রচার করা, এইগুলি হলো নীতি কথা। তো এরকম করে আমরা আরো একটি কথা পাই, ইতিকথা। সহজভাবে ইতিকথা খুব সহজ ব্যাপার, ইতিহাসের কথা। ইতিহাসের কোনো গুরুত্বপূর্ণ কাহিনী যা মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়, যে সেই কাহিনীটি হতে পারে ইতিহাসের কোনো বীর, ইতিহাসের কোনো মহৎ ব্যক্তি বা কোনো সাধক ব্যক্তি। এই মানুষের কাহিনীগুলি মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়, মানুষ এই কাহিনীগুলি শুনে উজ্জীবিত হয়, তারা তাদেরকে অনুকরণ করতে চায়। এইভাবে আমাদের কথার জগতে, লোককথার জগতে আলাদা কিছু কাহিনী আছে, এগুলিকে আমরা বলছি ইতিকথা। ইংরেজিতে বলা হয় হিস্টোরিক্যাল টেল। যেমন আমরা সিন্দাবাদের কাহিনী শুনেছি, বিপদ সংকুল যাত্রা, একের পর এক পাড়ি দেয় এবং সে জয়ী হয়। আমরা আমাদের লোক সমাজে একটি অতি প্রচলিত কাহিনী আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি তার মায়ের পেট থেকে বাঘের রূপ ধরে বের হয়ে দুষ্ট পথিককে হত্যা করেছিলেন। এই যে কাহিনীগুলি, এইগুলি আমাদের ইতিকথা। ইতিহাস থেকে যে কাহিনীগুলি এনে আমরা বর্তমানে প্রতি মুহূর্তে আমরা সেইগুলিকে আমরা শুনছি। তো তারপর হলো পুরাকথা। এই পুরাকথা ইতিকথা দুইটি প্রায় একই রকম। পুরাকথা ও ইতিকথা, তো পার্থক্যটা খুবই সামান্য, শুধুমাত্র একটু সীমানা বা সময়গত পার্থক্য। যেমন পুরাকথাকে ইংরেজিতে বলা হয় মিথ, বা বাংলায় আমরা এগুলিকে নাম দেই পুরাণ। পুরাণ মানে পুরানো নয়, দন্তন্যর যে পুরানো বা ওল্ড, সেই ওল্ড নয়। এই পুরাণ হলো মিথ, অর্থাৎ মূর্ধন্য। আর এই পুরাণের কাহিনীগুলি হলো সৃষ্টির আদিকালের। অনেকে বলেন পৃথিবীর সৃষ্টি হয়েছে, তখনও এই সৃষ্টি হওয়ার মুহূর্তে পৃথিবী এবং স্বর্গ, এই দুইয়ের মিলনে কিছু কাহিনী আছে, সেইগুলিকে বলা হয় মিথ বা পুরাণ। সেখানে দেবতা এবং মানুষ একাকার হয়ে যাবে। কিন্তু ইতিহাসের কাহিনী যেটাকে নিয়ে আমরা ইতিকথা বানিয়েছি, সেখানে দেবতা থাকবে না।
এই হলো পুরা কথা এবং ইতিকথার মধ্যে পার্থক্য। যেমন আমরা কাহিনী শুনেছি হারকিউলিক্স, তারপরে হিন্দু পুরাণের যে কুরুক্ষেত্রের যুদ্ধ, সেখানে আমরা দেখেছি যে কর্ণ আছে, রাম আছে, তারপরে লক্ষ্মণ আছে, পাশাপাশি সেখানে বিষ্ণু আছে, কৃষ্ণ আছে, অর্থাৎ দেবতারা মানুষরা মিলে তারা পক্ষ বিপক্ষ হয়ে তারা সে যুদ্ধ করেছে। এগুলিকে আমরা বলি পুরা কথা। তারপরে ব্রতকথা, আমি খুব সংক্ষেপে বলে যাই। ব্রতকথা গ্রামের যে নারীরা, সেই নারীরাই সাধারণত এই কিছু কিছু ব্রত পালন করত। আর উদ্দেশ্য ছিল পারিবারিক মঙ্গল, আর সেই মঙ্গলের পাশাপাশি স্বামী সন্তানের মঙ্গল। কেউ কেউ সন্তান লাভের আকাঙ্ক্ষায় তারা বিভিন্ন রকম আচার ধর্ম পালন করত, যেমন উপবাস, দান কর্ম, এরকম করে অনেক যে বিষয়। তো আহ, এই যে আচার, সেই আচারগুলি একসময়ে মানুষের মুখে মুখে কাহিনীতে রূপান্তরিত হয়েছে, যে যে সেই নারী এই করেছিল, সেই করেছিল। এইগুলিকে আমরা বলছি ব্রতকথা। কোনো কিছু পারিবারিক মঙ্গলের জন্য বা কোনো কিছু প্রাপ্তির উদ্দেশ্যে কোনো আচার পালন, সেই তাকে কেন্দ্র করে যে কাহিনী। যেমন রানী ময়নামতি ও গোপীচন্দ্রের কথা, এরকম অনেক কাহিনী আমরা পেয়েছি। আচ্ছা, তারপর বীর কথা। সেই ইতিকথার সাথে একটু মিল আছে, ইতিহাসের কোনো কাহিনী। আহ, তার একটা অংশই আমরা বলতে পারি বীর কথা। যে ইতিহাসের কোনো বীর যার নাম শুনলেই সেই ইতিহাসটা মনে হয়ে যায়। এই হলো ইতিকথার সঙ্গে বীর কথার পার্থক্য। ইতিকথায় ইতিহাসকে কেন্দ্র করে বীর আসবে, আর বীর কথায় বীরকে কেন্দ্র করে ইতিহাস আসবে। এটাকে ইংরেজিতে বলা হয় হিরো টেল। আর ঠিক সে আগের মতো নেই। ইতিহাসের কোনো বীর, যে বীরের নাম যেমন আমরা সোহরাব রুস্তমের কাহিনী শুনেছি। সেখানে পিতা পুত্র দুইজনে যুদ্ধ করেছিল। তারপরে বীরঙ্গনা সকিনা, যে তার স্বামী হত্যার জন্য সে বীরঙ্গনা হয়েছিল। এই যে বীরদের কাহিনী, সেইগুলিকে আমরা বলছি বীর কথা। তারপরে স্থানিক কথা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। স্থানিক কথা কোনো স্থানকে কেন্দ্র করে যে কথা, অর্থাৎ একটা জায়গার নাম শুনলেই একটা কাহিনী মুখে মুখে সেটা মানে আলোচিত হয়। সৃষ্টি হয়েছিল স্থানকে, সেই স্থানে কোনো একটা কাহিনী, সেগুলিকে আমরা বলছি স্থানিক কথা। জার্মানে একে বলা হয় শেখ, আর বাংলায় আমরা বলছি স্থানিক। যেমন আমরা কারবালার কথা বলি, কারবালার নাম শুনলে একটা কাহিনী চলে আসে। সেখানে ওই স্থানটাই, কারবালা নামক স্থানটা, কিংবা পলাশী নামক স্থানটা, কিংবা আমাদের দেশে অনেক দিঘির নাম আছে, ধর্মসাগর, রানীর দিঘি। এই যে রানীর দিঘির এই যে স্থান, এই স্থানটা আলোচনায় আসলেই আমাদের একজন রানীর গল্প আমাদের সামনে চলে আসে, যে প্রজাদের মঙ্গলের জন্য সে একটি পুকুর খনন করে নিজেকে আত্মোৎসর্গ করেছিল। তো এইভাবে কোনো একটি স্থানকে কেন্দ্র করে স্থানিক কথার সৃষ্টি হয়। রঙ্গকথা, এটি একেবারেই আমাদের কথার জগতের সবচেয়ে আনন্দের জগৎ। রঙ্গকথা একেবারে নির্মল আনন্দ দেওয়ার উদ্দেশ্যে আমাদের এখানে কিছু কাহিনী প্রচলিত আছে। কোনো রকম উদ্দেশ্য না, শুধু আনন্দ, হাসি, ঠাট্টা। এই গল্পগুলি কেউ কেউ বলবে, অন্যরা এগুলি শুনে হেসে গড়াগড়ি খাবে। ইংরেজিতে বলা হয় জেস্ট বা মেরি টেল বা আনন্দ কথা। যেমন আমাদের এখানে অনেক গল্প আছে। এক এক বোকা, সে তার 3টি পিঠা তার মা তাকে দিয়েছিল, সেইটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, গাছের নিচে গিয়ে সে বলছে 1টা খাবো না, 2টা খাবো না, 3টা খাবো। তখন সেই গাছের মধ্যে যে ভূত ছিল তারা মনে করেছে তাদেরকে খাবে। এই যে হাস্যকর, আমরা এগুলি শুনে শুনে হাসি। কিংবা এক জোলার গল্প, জোলা সে একের পর এক ভুল করে, ডানে বললে বাঁয়ে যায়, বাঁয়ে বললে ডানে যায়। আর এই গল্প শুনে শুনে আমরা হেসে গড়াগড়ি খাই। এগুলি হলো রঙ্গকথা, শুধু রঙ্গ করার জন্যই। আর আমাদের সর্বশেষ আলোচ্য বিষয় কিংবদন্তি। কিংবদন্তি কি লোককথা কিনা, এই নিয়ে মত বিভেদ আছে। কেউ কেউ বলছে কিংবদন্তি লোকসমাজেও থাকতে পারে, সাধারণ সমাজেও থাকতে পারে। আবার কেউ কেউ বলছে যে আমাদের যে আসলে এটা লোকসমাজের মানুষই তারা মুখে মুখেই তারা সেই কিংবদন্তিগুলিকে বাঁচিয়ে রাখে। কিংবদন্তি মানে কি, আমরা এরকম কবিতাও শুনেছি।
যে আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এই কিংবদন্তি হলো এমন কোনো কথা বা এমন কোনো কাহিনী যা যুগের পর যুগ টিকে থাকে। তো সেই হিসেবে ধরা যায় আমরা এতক্ষণ যা বললাম তার মধ্যে রূপকথা, ইতিকথা আর নীতিকথা ছাড়া এই বীর কথা, ইতিকথা সবগুলিকে আমরা কিংবদন্তির পর্যায়ে ফেলতে পারি। কারণ কোনো ইতিহাসের কোনো বীর, ইতিহাসের কোনো ঘটনা, ইতিহাসের কোনো স্থান যখন মানুষের মুখে মুখে আলোচিত হয় বছরের পর বছর ধরে, হাজার বছর ধরে, সেগুলিকে আমরা বলছি কিংবদন্তি। যেমন বলা হয় ইশাকা, যে যে বীরত্ব, সেটা একটা কিংবদন্তির পর্যায়ে। তারপরে সিপাহী বিদ্রোহ আস্তে আস্তে কিংবদন্তির পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এবং অনেকেই বলে যে আমাদের ভাষা আন্দোলন, তারপরে মুক্তিযুদ্ধ, এই কাহিনীগুলি হয়তো আজ থেকে 100 বছর পরে এইগুলি বাঙালির মুখে কিংবদন্তি হিসেবে স্থান পাবে। বাংলার মানুষ সেই সময়ে তারা একে অপরকে বলবে যে একসময় আমাদের নিরস্ত্র সাধারণ বাঙালি শক্তিশালী অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীকে তারা তাড়িয়ে দিয়েছিল। তাদের কাছে সেটা সত্যি নয়, সেটা গল্প বলে মনে হবে। তো কিংবদন্তি ব্যাপারটা এরকমই। তো এই হলো আমাদের আজকের কথার আলোচনার জগৎ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আহ, আহ, মানে অনেক শেষ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমার এই আলোচনা শোনার জন্য। আমরা পরবর্তীতে আরো 2টি ক্লাসে আমরা লোক কবিতা আর লোকগান সেইগুলি আমরা আলোচনা করব। তোমরা থাকবে আমার সঙ্গে এই ভিডিও ক্লাসে। তোমাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।